স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। দর্শক, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে নতুন করে 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ হয়, পুরনো সিন্ডিকেটের আশঙ্কা আবারও তৈরি হয়েছে। আজ আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় রেখেছি মালয়েশিয়ার শ্রমবাজার নতুন সুযোগ নাকি পুরনো শঙ্কা। এসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আজ আলোচনায় আছেন শ্রমবাজার রক্ষা আন্দোলনের আহ্বায়ক আতিকুর রহমান বিশ্বাস। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। ধন্যবাদ আপনাকে। নতুন করে প্রায় 2 বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলছে। এবার কি সত্যি একটা স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে কর্মীরা যেতে পারবেন কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। একজন ব্যবসায়ী হিসেবে যে মুহূর্তে বাংলাদেশের টোটাল শ্রমবাজার স্থবির হয়ে রয়েছে, ঠিক সেই মুহূর্তে যখন মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ঘোষণা আসছে, একজন ব্যবসায়ী হিসেবে এটা নিঃসন্দেহে এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। এবং যে সকল শ্রমিক ভাইরা, যে সকল কর্মী ভাইরা বিদেশে যাওয়ার ব্যাপারে আগ্রহী, তাদের প্রধান আকর্ষণ কিন্তু মালয়েশিয়ার দিকে। তো সেক্ষেত্রে শুধু ব্যবসা হিসেবে না, যে সকল শ্রমিক ভাইরা বিদেশে যেতে চান তাদের জন্যও একটা আনন্দের সংবাদ। শুধু শ্রমিক ভাইদের না, এই শ্রমিক ভাইদের ফ্যামিলিগুলো কিন্তু তাকিয়ে রয়েছে এই মালয়েশিয়ার শ্রমবাজারের দিকে। এবং এই শ্রমিকদের যে রেমিটেন্স বা যে আয় তারা আমাদের দেশে পাঠান, সেটাই আসলে আমাদের দেশের এখন প্রধান অর্থনৈতিক চালিকা হয়ে দাঁড়িয়েছে। যে বিষয়টা আসলে বারবারই উঠে আসছে সেটা মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, সেই সাথে মালয়েশিয়ার FWCMS এরা 25টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করেছে, যেটা নিয়ে আসলে আবারও আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এটি কি নতুন নিয়োগ ব্যবস্থার অংশ বলা যায় নাকি পুরনো সিন্ডিকেটের সেই আশঙ্কা আবার বলা চলে? এখানে FWCMS সেটা হচ্ছে ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম। এইটা মালয়েশিয়া 14টা সোর্সিং কান্ট্রির মাধ্যমে তারা তাদের কর্মী সংগ্রহ করে, শ্রমিক সংগ্রহ করে। এটা একটা সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট। এখানে শুধু বাংলাদেশের জন্য এই নিয়মটা প্রযোজ্য না, সকল দেশের জন্য, তাদের সোর্স কান্ট্রির জন্য এটা অ্যাপ্লাই করে। তো এক্ষেত্রে বাংলাদেশকেও কিন্তু এই ম্যানেজমেন্টের মাধ্যমেই যেতে হবে। এখন শুধুমাত্র বাংলাদেশের জন্যে এই ম্যানেজমেন্ট তারা চেঞ্জ করার পক্ষে না। আপনি নিশ্চয়ই দেখেছেন বিগত ইউনূস সরকারের সময় তারা চেষ্টা করেছিল এই সিস্টেমটাকে ব্রেক করে, মানে সকল ব্যবসায়িকদের জন্য যাতে বাজার উন্মুক্ত হয়। একজন ব্যবসায়ী হিসেবে আমিও চাই যে সকল ব্যবসায়ী ভাইরা যাতে এই ব্যবসায় অংশগ্রহণ করতে পারে, এটা আমারও ব্যক্তিগতভাবে প্রত্যাশা। সেক্ষেত্রে ডক্টর ইউনূস সরকার উনি এইটা ফেল করেছেন। এরপরে বর্তমান যে সরকার আছেন, এই সরকারও চেষ্টা করেছিল সকল ব্যবসায়িকদের জন্য উন্মুক্ত করার জন্য, কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্ট তাদের এই FWCMS অর্থাৎ ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম, এইটা তারা পরিবর্তন করতে রাজি হয়নি। তো সেক্ষেত্রে এইটা তাদের প্রশাসনিক সিস্টেম, এইটা তাদের ইন্টারনাল পলিসি। এখন বাংলাদেশের সরকারের সামনে দুইটা ওয়ে ছিল, যে তাদের এই প্রশাসনিক সিস্টেম এবং ইন্টারনাল সিস্টেমকে সম্মান জানিয়ে তাদের এই সিস্টেমকে মেনে নিয়ে শ্রমিক পাঠানো, আইদার এই শ্রমিক পাঠানো বন্ধ রাখা। তা এখন এই সরকারের, আপনি জানেন এই সরকারের প্রধান স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। তো এই স্লোগানকে ব্যক্তিগতভাবে আমিও ধারণ করি যে সবার আগে বাংলাদেশ। তো সেক্ষেত্রে বাংলাদেশের কথা ভেবে, বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবকের কথা ভেবে, বাংলাদেশের এই ভঙ্গুর অর্থনীতির কথা ভেবে এই সরকার সকলের এই সিস্টেমকে সম্মান জানিয়ে তারা বাজার উন্মুক্ত করেছে। এখানে আপনি একটা নিশ্চয় জানেন, বাংলাদেশের সাথে মালয়েশিয়া গভর্নমেন্টের যে MOU চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী রিসিভিং কান্ট্রি তারা লাইসেন্স নির্ধারণ করবে এবং সেটা সীমিত সংখ্যক লাইসেন্স। এটা MOU চুক্তি অনুযায়ী কিন্তু এইটা উল্লেখ রয়েছে স্পষ্টভাবে যে সীমিত সংখ্যক লাইসেন্স তারা লাইসেন্সের মাধ্যমে শ্রমিক নেবে, এবং সেই রিসিভিং কান্ট্রি হিসেবে এটা মালয়েশিয়া গভর্নমেন্ট এই সিলেকশনটা করবে। অবশ্যই সেটাতে নিঃসন্দেহে কোনো দ্বিমত নেই, কিন্তু এই প্রক্রিয়ায় বারবার কেন আমরা সিন্ডিকেট বা অনিয়ম অভিযোগের তথ্য পাওয়া যায় এবং মালয়েশিয়া যে কারণে আসলে বন্ধ রেখেছিল কর্মী নেওয়া? এখানে একটা বিষয় আপনাকে নিশ্চয়ই জানবেন, সেটা হচ্ছে FWCMS এর এই সিস্টেমে আপনি ঢুকলে দেখবেন যে ইন্ডিয়ার জন্য 10টা লাইসেন্স সিলেকশন করা,
পাকিস্তানের জন্য 10টা লাইসেন্স সিলেকশন করা, নেপালের জন্য 25টা লাইসেন্স সিলেকশন, কম্বোডিয়ার জন্য 25টা লাইসেন্স, তারপরে মিয়ানমারের জন্য এরকম, বাংলাদেশের জন্য 25টা লাইসেন্স। তো সুতরাং এখানে আমরা যদি এটা নেগেটিভভাবে উপস্থাপন করি, আসলে আমরা এই এই চলমান বিশ্বের সাথে কিন্তু আমরা তাল মিলাইতে পারবো না। আমাদের বাস্তবতা আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে এবং সেই মোতাবেক চলতে হবে। ব্যক্তিগতভাবে আমি আবারও বলি, এই নৈতিকভাবে এই লিমিটেড লাইসেন্সের পক্ষে আমি না, কিন্তু এই বাস্তবতার বাইরে যাওয়ার তো এই সরকারের সুযোগ নেই। তাকে কিন্তু এই লিমিটেড লাইসেন্স কি আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলোর জন্য প্রযোজ্য, সেখানে কি এরকম অভিযোগ আসে কিনা? অন্য দেশের বিষয়ে আমি বলতে পারবো না, কিন্তু যেটা এই সিস্টেমটা সেটা আমি জানি যে লিমিটেড লাইসেন্স করা। তবে এখানে একটা বিষয় আমি বলতে পারি যে এই 25টা লাইসেন্স, এটা আমরা যদি সিন্ডিকেট এই শব্দটা আমরা যদি অ্যাভয়েড করি, সিন্ডিকেট এই শব্দটা অ্যাভয়েড করে আমরা যদি এটাকে প্রসেসিং সেন্টার হিসেবে আমরা যদি বিবেচনা করি, তাহলে কিন্তু সকল সমস্যার সমাধানটা অনেকাংশেই কিন্তু দূরীভূত হয়ে যায়। শব্দটা কিন্তু আজকের না, বছরের পর বছর ধরে এটা চলে আসছে এবং নানান অভিযোগ আসলে এই রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধেও আছে। আপনি একজন ব্যবসায়ী হিসেবে কি বলবেন, আসলে কেন একটা পক্ষ সবসময় এই ধরনের কথা বলে? এখানে একজন ব্যবসায়ী হিসেবে আমি আবারও বলি, যে কোনো ভালো কাজের পিছনে, যে কোনো কাজের পিছনে একটা পক্ষে থাকবে, একটা বিপক্ষে থাকবে। আপনি যত ভালো কাজই করতে জানেন না কেন, তার বিরোধিতা করার জন্য একটা পক্ষ থাকবে। আপনি নিশ্চয়ই জানেন, এই মালয়েশিয়ার শ্রমবাজার যখনই উন্মুক্ত হতে গিয়েছে, তখনই নানান ওসিলাই কিছু কিছু লোক কিন্তু এই সভা, সেমিনার, মানববন্ধন, নানান কর্মসূচি পালন করেছে। এই ডক্টর ইউনূস সরকারের সময় আপনি জানবেন, খবর নিলে জানতে পারবেন, একটা গোষ্ঠী তারা কিন্তু মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল যাতে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত না হয়, বন্ধ থাকে। এবং এই কতিপয় ব্যক্তি, চিহ্নিত ব্যক্তি, এরা বিগত সরকারের সময়, বিগত যখন মালয়েশিয়ার বাজার খোলা ছিল, তখন তারা সর্বোচ্চ সুবিধাভোগী। এখন এইবার কেন জানি তারা সুবিধা করতে পারবে না বলে এই বিরোধিতা করছে। এবারও তারা চেষ্টা করেছিল এই সুবিধা নেওয়ার জন্য। এই চিহ্নিত গোষ্ঠী এরা গিরগিটির মতো মাঝে মাঝে কিন্তু রং পাল্টায়। সুতরাং এইগুলো ব্যবসা হিসেবে এটা করা উচিত না। সুতরাং যখন এগুলো বাস্তবতা বুঝতে হবে, বাস্তবতা বুঝে সরকারের পদক্ষেপকে, রাষ্ট্রে সবার আগে তো বাংলাদেশ, দেখতে হবে, বাস্তবতা মানতে হবে, বাস্তবতা জানতে হবে। জেনে যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু আর কোনো সংশয় থাকে না, সংঘাত থাকে না, কোনো মত পার্থক্য থাকে না। আমরা ব্যবসায়ী, আমরা সকল ব্যবসায়ী একসাথে ব্যবসা করতে চাই। এবং আপনাকে বলি, এই যেটা আমরা সিন্ডিকেট বলছি, এই সিন্ডিকেটটাকে যদি আমরা ওই প্রসেসিং সেন্টার হিসেবে বিবেচনা করি, তাহলে এই প্রসেসিং সেন্টার এটাকে এই ধরনের অভিযোগ ওঠার কারণে তো শ্রমিকদের মধ্যেও একটা দ্বিধাদ্বন্দ্বের তৈরি হয় নিশ্চয়ই। এইটা নেগেটিভ ভাবে উপস্থাপন করে। আসলে এটা শ্রমিকদের যেতে তো কোনো বাধা নাই, এবং কোনো ব্যবসায়ীর জন্য ব্যবসা করতে কিন্তু কোনো সমস্যা নাই। কারণ যে কোনো ব্যবসায়ী তারা মালয়েশিয়া থেকে ভিসা প্রকিওর করে এই প্রসেসিং সেন্টারের মাধ্যমে কিন্তু তারা লোক পাঠাতে পারবে। কোনো ব্যবসায়ীর জন্য কিন্তু কোনো সমস্যা নাই। এটা সকল ব্যবসায়ীর জন্য একটা উন্মুক্ত। যে আগের বার যেরকম একটা অভিযোগ উঠেছিল যে নির্ধারিত খরচের চেয়ে কয়েক গুণ বেশি টাকা নেওয়া, চাকরি না পাওয়া, শ্রমিক হয়রানির অভিযোগ উঠেছিল, এবার সরকার আসলে কিভাবে এই বিষয়টা নিশ্চিত করবে বলে আপনি মনে করেন? এখানে একটা বিষয় হচ্ছে কি, একটা গোষ্ঠী সবসময় শুধু মালয়েশিয়ার ব্যাপারে ইয়ে করে। বাংলাদেশের থেকে যেসব দেশে আমরা শ্রমিক পাঠাই, আপনি দেখেন সিঙ্গাপুর, মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর, এখানে কিন্তু 10টা এজেন্সির লোক পাঠাই, 11টা এজেন্সির লোক পাঠানোর কিন্তু কোনো সুযোগ নাই। এইটা নিয়ে কিন্তু আমরা কথা বলি না। ব্রুনাই অনলি বুয়েসের লোক পাঠায়, এইটা নিয়ে আমাদের কথা বলার সুযোগ নাই। কোরিয়া শুধু বুয়েসের লোক পাঠায়, এইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কুয়েত 19টা এজেন্সি লোক পাঠায়, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। মানে আলটিমেট আমরা যে সকল দেশে, কেন আসলে বারবার মালয়েশিয়া নিয়ে এত কথা হয়? এখানে বিষয় হচ্ছে কি, মালয়েশিয়ার দিকে আমাদের শ্রমিকের চাহিদাটা অনেক বেশি, চাহিদা বেশি। আর যখন লোক যায়, হিউজ পরিমাণ লোক যায়, ব্যবসায়ীরা এইটা মোটামুটি একটা সুযোগ মনে করে, যে কারণে এইটার দিকে সবার নজর বেশি। কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে দেখি, আসলে এটা করা উচিত না। এটা আলটিমেট, আপনি জানেন যে এই বিষয়গুলো নিয়ে
দেশ বিদেশে আমাদের এই মালয়েশিয়ার এই বাজার নিয়ে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, কতিপয় ব্যক্তি এইভাবে করেছে। আজকে আমরা ব্যবসা করি, মানুষের সামনে আমরা মুখ দেখাতে পারি না, আমাদের ব্যবসায়ীরাই আমাদের এই ইমেজটা নষ্ট করেছে। এগুলো একেবারে উচিত না। আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, ব্যবসায়ীরা যদি ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি ব্যবসা না করি, তা আমার রেমিটেন্স আসবে কোত্থেকে? আমরা তো আমরা এই রেমিটেন্সের মানে আমরা তো কারিগর, আমরাই তো লক্ষ লক্ষ মানুষকে আমরা বিদেশে পাঠাই, এই দেশকে অর্থনৈতিকভাবে তো আমরাই সমৃদ্ধ করেছি। এখন কতিপয় ব্যক্তি তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এই টোটাল সেক্টরকে ধ্বংস করছে। সরকার কিন্তু বারবারই বলছে এই বিষয়ে যে স্বচ্ছ জবাবদিহিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে এবার লোক পাঠানো হবে, কিন্তু আসলে বাস্তবে নিয়োগকর্তা থেকে কর্মীর হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ নজরদারিতে রাখা কি সরকারের সম্ভব কিনা? সরকারের কাজ তো মনিটরিং করা, শুধু এই সেক্টর কেন, সকল সেক্টর তো গভর্নমেন্টের অধীনস্থ, মনিটরিং এর আওতাধীন। তো এটা নিঃসন্দেহে গভর্নমেন্ট, এটা গুরুত্বপূর্ণ একটা সেক্টর, গভর্নমেন্ট তো অবশ্যই মনিটরিং করবে এবং করা উচিত। আবার আরেকটা বিষয় হচ্ছে যে ব্যবসায়ী হিসেবে আমরা তো ব্যবসায়ী হওয়ার আগে আমরা তো মানুষ, তা আমরা এই বাংলাদেশের মানুষ, আমরা সবাই তো ধোয়া তুলসী পাতা না, আমাদের মধ্যেও ভালো মন্দ আছে। বেশিরভাগ ব্যবসায়ী ভালো নিঃসন্দেহে, আবার কিছু ব্যবসায়ী তার অসৎ চিন্তা চেতনা থাকতে পারে, এটা আমরা অস্বীকার করতে পারি না। তা ডেফিনেটলি সবাই একরকম না। তো সেক্ষেত্রে গভর্নমেন্টকে তো অবশ্যই মনিটরিং করতে হবে। প্রত্যেকটা জায়গা ধরে ধরে এইসব বিষয়ে আমরা যদি নিজেদের থেকে পরিবর্তন না হই, সেক্ষেত্রে সরকারের পক্ষে কি প্রত্যেকটা জায়গা ধরে ধরে এক একটা কর্মী ধরে ধরে মনিটরিং করা সম্ভব? এখানে কয়েকটা বিষয় আমাদের মানতে হবে। সেটা হচ্ছে আমাদের আর্থসামাজিক অবস্থা, পারস্পরিক আস্থা বিশ্বাস, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। কিন্তু একটা শ্রমিক যখন বিদেশে যাবে সরাসরি কিন্তু আমার এজেন্সিতে আসছে না, কারণ হচ্ছে কি আমাদের সামাজিক এই যে বিশ্বাস, এই জিনিসটা কিন্তু কম। সে কিন্তু তার পাশের বাড়ির একটা লোক ধরে আসছে, কেন? কোনো কারণে মানে ফল করলে সে তার ওই লোকটাকে ধরতে পারবে, তার মাধ্যমে সে প্রবলেম উদ্ধার হতে পারবে। তো এখানে আমাদের এই যে পারস্পরিক বিশ্বাসের ঘাটতি, এটা একটা বড় কারণ। আমরা আবারও আলোচনায় ফিরবো। আতিকুর রহমান বিশ্বাস একটা বিরতি দিয়ে ফিরছে। দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত বিজনেস টাইমসে। আমরা মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে আছেন শ্রমবাজার রক্ষা আন্দোলনের আহ্বায়ক আতিকুর রহমান বিশ্বাস। আতিকুর রহমান, আমরা আলোচনা করছিলাম বুয়েসেলকে অগ্রাধিকার দিয়ে নিয়োগের কথা বলা হচ্ছে। সরকার বলছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়োগ সরকার কর্মীদের খরচ ও প্রতারণার যে ঝুঁকিটা আছে, দুটা কি কমাতে পারবে কিনা? এখানে বুয়েসেল এটাও একটা রিক্রুটিং এজেন্সি, গভর্নমেন্টের অধীনস্থ, আর অন্যান্যগুলো তো প্রাইভেট ব্যক্তি মালিকানাধীন। তো এখানে বুয়েসেল আমরা কয়েকভাবে দেখতে পারি। বুয়েসেল মানে এটা যেহেতু গভর্নমেন্ট নিয়ন্ত্রণাধীন, আসলে গভর্নমেন্ট কিন্তু বেসিক্যালি ব্যবসায়িক না, ব্যবসায়িক পার্ট না, বা হওয়া উচিতও না। গভর্নমেন্ট সকল ক্ষেত্রে মনিটরিং করবে, টোটাল ব্যবসায়িকদেরকে মনিটরিং করবে। তারপরেও যেহেতু বুয়েসেল আছে, আমরা স্বাগত জানাই, এটা থাকা দরকারও আছে বিশেষ প্রয়োজনে বুয়েসেলের। তো এখানে বুয়েসেল আর ব্যবসায়িকদের মধ্যে কিছু বেসিক পার্থক্য। বুয়েসেল কিন্তু সুবিধাজনক পজিশনে আছে গভর্নমেন্টের রিক্রুটিং এজেন্সি হিসেবে, আর আমরা যেমন প্রাইভেট সেক্টর থেকে ভিসা প্রক্রিয়েট করি, বুয়েসেল কিন্তু সেটা করে না। বুয়েসেল বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা বিশেষ কোম্পানির থেকে তারা ভিসা প্রকিউর করে, যেটার মাধ্যমে কম খরচে যেতে পারে। তো অনেক সময় আমরা যারা ব্যবসায়ী, আমরাও কিন্তু অনেক সময় ফ্রি অফ কস্টে কিন্তু আমরা লোক পাঠাই। তো সেক্ষেত্রে এরকম সুযোগ আমাদেরও আছে, কিন্তু আমরা ব্যবসায়ীরা যখন লক্ষ লক্ষ শ্রমিক পাঠাচ্ছি, বুয়েসেল কিন্তু এটা আসলে করে না, নির্দিষ্ট সংখ্যক পাঠাচ্ছে, এবং ওইটার পজিটিভ ফোকাসটা বেশি। আমাদের ব্যবসায়ীরা আমরা যখন লোক পাঠাই, এটার কিন্তু ব্যবসায়িক ফোকাসটা ওইটা হয় না, আমাদের সরকারের নিয়ন্ত্রণে থাকায় ওটার ফোকাসটা বেশি হয়। ডেফিনেটলি
একদমই তাই। মালয়েশিয়া আসলে দক্ষ এবং অদক্ষ দুই ধরনেরই শ্রমিকেরই চাহিদা আছে। বাংলাদেশ এবার আসলে কোন ধরনের শ্রমিকদের বেশি দেখছেন? কলিং ভিসায় সাধারণত অদক্ষ শ্রমিক নাই। কিন্তু অদক্ষ শ্রমিকরা আসলে দেশের বাইরে গিয়ে কি করবে? মানে এটা Labor visa। ওই দেশের গভর্নমেন্টের চাহিদা। এখানে এই বিষয়গুলো হচ্ছে যে পাম বাগানে লোক নাই, তারপরে ম্যানুফ্যাকচারিং যেখানে লক্ষ লক্ষ শ্রমিক নাই, এখানে আসলে দক্ষ শ্রমিক নেওয়ার সুযোগটাও কম। তারপরে সার্ভিস সেক্টর, এখানে মালয়েশিয়ায় বেসিক্যালি দক্ষ শ্রমিকের ডিমান্ডটা কম। তো মানে সাধারণ ওয়ার্কার ওরা নাই। তা এখানে মালয়েশিয়ার একটা বড় সুবিধা হচ্ছে মালয়েশিয়ার কিন্তু যে কোনো সেক্টরেই বেসিক স্যালারি ন্যূনতম 1700 রিঙ্গিত। 1700 রিঙ্গিত মানে অ্যাভাব 50,000। আর ওভারটাইম দিয়ে মালয়েশিয়া কিন্তু অ্যাভারেজ 70-80 হাজার টাকা বেশি মানে স্যালারি ড্র করতে পারে মাস শেষে অ্যাভারেজ। অনেকে অনেক বেশি করছে, ব্যতিক্রম আছে, কিছু কমও হচ্ছে, কিন্তু অ্যাভারেজ 70-80 হাজার টাকার নিচে না তারা ইনকাম করতে ইনকাম পারছে। করে। কিন্তু শ্রমিক পাঠানোর আগে চাকরির যে নিশ্চয়তাটা, বেতন, থাকার ব্যবস্থা ও নিয়োগকর্তার যে বৈধতা যাচাই, এটা কি বাধ্যতামূলক করা হবে কিনা? এটা সবসময় বাধ্যতামূলক। এখানে আমাদের ডিমান্ড আসে, ডিমান্ড আসার আগে এই ডিমান্ডটা ওই দেশের সরকার অ্যাপ্রুভ করে, বাংলাদেশের যে আমাদের এম্বাসি আছে সেগুলো সত্যায়ন করে, তারপরে বাংলাদেশে আসে। এরপরে যেহেতু প্রত্যেকটা শ্রমিক যাওয়ার আগে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স নিতে হয়, এটা গভর্নমেন্টের পক্ষ থেকেও যাচাই বাছাই করা হয়। তো তারপরেও তো অনেক সময় শোনা যায় যে তারা আসলে ওরকম কাজ পাচ্ছে না। ওই হয়রানিগুলো কেন হয়? এখানে প্রবলেমটা হচ্ছে কি, আমরা যদি অন্যভাবে দেখি, বাংলাদেশ মালয়েশিয়াতে অনেক অবৈধ শ্রমিক আছে, আনডকুমেন্টেড। এর মূল কারণ হচ্ছে কিন্তু তো এই যে মালয়েশিয়া শ্রম বাজার বন্ধ, কিন্তু বিগত 1-1.5 বছরে আমার মনে হয় যে কমপক্ষে 1 লাখ মানুষ কিন্তু গিয়েছে কাজ করার উদ্দেশ্যে। তারা কিভাবে গিয়েছে? এই লোকগুলোর কিন্তু কোনো এজেন্সি, রিক্রুটিং এজেন্সি পাঠায়নি, এরা অন্য কোনো ওয়ে দিয়ে গেছে, ইলিগাল ভাবে গিয়েছে। ঠিক আছে। আমাদের এই ইলিগাল এইগুলো ঠেকানোর জন্য আমাদের বিশেষ করে ইমিগ্রেশন এগুলো দেখতে হবে। আর আরেকটা প্রবলেম হচ্ছে, আপনি জানেন যে এখন পর্যন্ত কিন্তু রেট নির্ধারণ হয়নি, মেডিকেল শুরু হয়নি, কোনো এজেন্সি কিন্তু এটার সাথে ইনভলভ না। হোয়ারাস অসংখ্য মানুষ কিন্তু মেডিকেল করেছে, তারা পাসপোর্ট জমা নিয়েছে, এগুলো অধিকাংশ কিন্তু মানে আনরেজিস্টার্ড মানে অফিসগুলো এগুলো করছে। তো এগুলো সরকার যদি একটু মনিটরিং করে, যে রিক্রুটিং এজেন্সির বাইরে যদি পাসপোর্ট মানে সংগ্রহ করতে না পারে, তাহলে এই ঝামেলা কিন্তু অনেকাংশেই কমে যাবে। আমরা একদমই শেষের দিকে আছি, ছোট করে একটু বলবেন মালয়েশিয়া শ্রমবাজার খুললে বছরে কত সংখ্যক বাংলাদেশি কর্মী যেতে পারবে, এবং শ্রমবাজার খুলছে এটাই কি সাফল্য নাকি শ্রমিকের কম খরচে নিরাপদে যাওয়া এবং সম্মানজনক মজুরিটা নিশ্চিত করাটাই বড় সাফল্য? ছোট করে একটু বলবেন। ঠিক আছে। এখানে তাদের মজুরির ব্যাপারটা নির্ধারিত, বেসিক স্যালারি ন্যূনতম 1700 রিঙ্গিত। আর কম খরচে যাওয়ার ব্যাপারে ডেফিনেটলি আমিও চাই যে আমাদের কর্মী ভাইরা কম খরচে যাক, কিন্তু কিছু বিষয় আছে বাস্তবতা আমাদের মানতে হবে, যে আমাদের যেটা বলি মধ্যস্বত্বভোগী, এই মধ্যস্বত্বভোগীর কারণে অভিবাসন ব্যয়টা বেড়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্লেন ফেয়ার, এইটা কিন্তু অস্বাভাবিক, এই বিষয়টা কমাতে হবে, অবশ্যই বিবেচনা করতে হবে। কারণ একজন শ্রমিকের মানে প্লেন ফেয়ার কমপক্ষে 50,000 টাকা লাগবে ওয়ান ওয়ে, যেটা আমার মনে হয় ইন্ডিয়া থেকে কলকাতা থেকে গেলে হয়তো 20-25 হাজার টাকা। আমরা সর্বোপরি আসলে আশাবাদী যে মালয়েশিয়া শ্রম বাজার খুলছে। এবার রিঙ্গিতের দামও বাড়ছে, গতবার ছিল 25 টাকা, এখন শুনছি এটা 33 টাকা। সবকিছু মিলে বাস্তবতার নিরিখে বাস্তবতা আমাদের মানতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, বিজনেস টাইমসের আজকের আলোচনায় ছিল মালয়েশিয়া শ্রমবাজার নতুন সুযোগ নাকি পুরনো শঙ্কা। আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন শ্রমবাজার রক্ষা আন্দোলনের আহ্বায়ক আতিকুর রহমান বিশ্বাস। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।